আমি আমার কথা শুরু করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক, বাংলাদেশের জাতিরাষ্ট্রের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে 31শে ডিসেম্বর আমিও শহীদ মিনারে গিয়েছিলাম তাদেরকে পর্যবেক্ষণ করতে এবং তারা কি বলে কি করে এগুলি দেখার জন্য। তো যা দেখলাম, যা বুঝলাম, যা শুনলাম নিজের কানে, তারা সত্যিই আসলে মানে কী বলবো, শেখ হাসিনা তাদেরকে চিনতে পেরেছে, আমরা কেউ না চিনতে পারলো। এজন্যই আমরা শেখ হাসিনার পাশে ছিলাম 5ই আগস্ট পর্যন্ত, এখনও আছি। তো তাদের যথারীতি প্রোগ্রাম শুরু হয় 4টার খানিকটা পরে। প্রথম কয়েকজন সঞ্চালক ছিলেন তাদের সবারই নাম বলতে চাই না আমি। তো প্রথম ঘোষণাতে আসি যে এখন আমাদের প্রোগ্রাম শুরু হচ্ছে, আমরা আমাদের শহীদ ভাইদের প্রতি শ্রদ্ধা জানিয়ে 1 মিনিট নীরব থাকবো, তারপরে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে আমাদের প্রোগ্রাম শুরু হবে। কিন্তু যথারীতি তাদের নীরবতা 1 মিনিট, যে 1 মিনিট নীরব থাকার কথা ছিল কেউ নীরব থাকেনি, হই হুল্লার করেছে, যার জির মতো লড়াচড়া করেছে। আর আমি আশ্চর্য হয়েছি যে তারা আসলে, এটা আশ্চর্য না, আমি জানি তাদের এটা বন্দামি। যদি ওই জাতিসঙ্গীত গাওয়ার কথা বলেছে কিন্তু গায়নি জাতিসঙ্গীত। আপনারা যারা এখানে ছিলেন তারা দেখেছেন পুরো প্রোগ্রামটা, আবারও দেখবেন জাতীয় সঙ্গীত গাওয়া হয়নি। কপালে জাতীয় পতাকা ছিল, যদিও এই পতাকা যার সবচেয়ে বেশি অবদান, সেই ছাত্রলীগকে তারা সহ্য করতে পারে না। তো তারা বাংলাদেশের যে ইশতেহার 15ই মার্চ ছাত্রলীগের নেতারা শাহবাগে এবং পল্টনে যে ইশতেহার পাঠ করেছিলেন, পরবর্তীতে মুজিবনগর সরকার বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে, 26শে মার্চ ঘোষণা দেওয়ার পরে 10ই এপ্রিল যে সরকার গঠিত হয় এবং 17ই এপ্রিল যেই সরকার শপথ নেয়, মুজিবনগর সরকার, যে সরকারের অধীনেই আমাদের স্বাধীনতার মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে, সেই সরকার এই স্বাধীনতার ইশতেহারটি পাঠ করে এবং গৃহীত হয়। সেই ইশতেহারকে তারা কবর দিয়ে তারা নতুন ইশতেহার বা নতুন ঘোষণাপত্র, দ্বিতীয় ঘোষণাপত্র যেটা ওরা নাম দিয়েছে, বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করবে বা 72 সংবিধানকে কবর দেবে। তো তাদের এই জন্যই হয়তো তারা জাতীয় সঙ্গীত গায় নাই। তো তারপরে আসলো একটা ছেলে বক্তৃতা দিতে, রাফি আসছে চট্টগ্রামের, সবাই তাকে কালো মাগুর বলে। যাই হোক, সে যথারীতি একটু কওমি ছাত্রভাইদের হাওয়া দিল অনেকটা। তো হাওয়া দেওয়ার পরে কওমির এক সমন্বয়ক আসলেন, উনি বক্তৃতা দিলেন এবং এর একটু পরেই, এই বক্তৃতা চলাকালীন একটু পরেই ওইখানে কয়েকটা পতাকা ছিল, বাংলাদেশের পতাকা, ফিলিস্তিনের পতাকা, আর হচ্ছে কালিমার 3 রঙের পতাকা ছিল, সবুজ, সাদা, কালো। কালো রঙের উপরে কালিমার গ্রাফিতি লেখা যে পতাকাটা, যেটা আফগানিস্তানের এখন জাতীয় পতাকা, সাদা কাপড়ের মাঝে কালিমা খচিত গ্রাফিতি, তারপর কালো কাপড়ের মাঝে সাদা লেখা গ্রাফিতি, কালেমা লেখার একটা, সবুজ কাপড়ের মাঝে সাদা লেখার গ্রাফিতি। এই 3 ধরনের কালিমার পতাকা নামাতে বারবার বলা হচ্ছিল। আমি দেখতেছিলাম যে কওমি সমন্বয়ক এর মুখের দিকে আমি ফোকাস করছিলাম যে উনি কী করে। রাফি অনেক যেই পুশিংগুলি দিচ্ছিল যে কওমির ছাত্রদের অনেক অবদান, এই সেই, তারপরে এই সরকার মানে ফেসিবাদী শেখ হাসিনার সরকার কওমির আলেমদেরকে, দাড়ি টুপিওয়ালাদেরকে সহ্য করতে পারতো না। এই সরকার আইসা তারা সব তাদেরকে ছিঁড়া আঠি বাইন্দা দিয়ে দিবে। তো
তখন আমি রাফির দিকেও তাকাচ্ছিলাম যে তখন সে কি বলে, যে মাইকে ঘোষণা দিচ্ছিল সে সঞ্চালক, সে দূর থেকে আইসা এই ঘোষণাটা একবার না কয়েকবার দেওয়া হয়েছে এবং পরবর্তীতে নামাতেও বাধ্য হয়েছে তারা। তো ভাই কেমন বোধ করছো তোমরা? তোমাদের কালিমা লিখিত গ্রাফিতি তোমাদের সহযোদ্ধা ভাইরা, সমন্বয়ক ভাইরা নামাইতে বলতেছিল বারবার। শেখ হাসিনার কোনো নেতা বা কর্মী বা কোনো জনসভায় যদি এটা হইতো এতদিনে তোলপাড় হয়ে যাইতো। যাই হোক, তারপরেও আসি আরেকটা বিষয়, হান্নান সরকার আসছে। তো ওইটা ও যে আসলে বিহারি, এটা আমি আগে জানতাম না। ও আইসা বলতেছে যে ৭২ সংবিধানে সেগুলো বাঙালি জাতীয়তাবাদের কথা আছে, তাদের যে জাত ভাই বিহারিদের কথা নাই, এই জন্য এটাকে কবর দিতে হবে। তো আমি আসলে মানে মনে মনে মানে কেন যে তারা ৭২ সংবিধানকে মানতে চায় না, ওইটার মানে যুক্তিটা পাইলাম যে তাদের মনে হয়েছে আসলে এইটা, কেন তাদের জাতি ভাই পাকিস্তানি আটকা পড়া বিহারিদের সংবিধানে রাখা হয় নাই বা বিহারি জাতিগোষ্ঠীদেরকে রাখা হয় নাই, এই জন্যই তাদের মূলত আক্ষেপ। তারপর আসলো আরেকজন, ওইটা হয়েছে, নামটা এই মুহূর্তে মনে করতে পারছি না। সাংবাদিকদের আরেকটা পয়েন্টে সাংবাদিকদের তুলাধনা করতেছে, সামনে যারা কাভার করতেছিল তাদেরকে নানান ভাষায় কথা বলতেছিল, থ্রেট দিচ্ছিল। তো এটা তাদের প্রাপ্য ছিল, যদিও আমি জুলাইয়ের আন্দোলনে এই সাংবাদিকরাই বেশি পেয়েছে। এখন যে তাদের সাংবাদিকতা চাকরি চলে যাচ্ছে বিভিন্ন ৩০০ কত জনের সাংবাদিক কার্ড বাতিল করছে, মানে তারা সাংবাদিক না এখন, এটা এই ধরনের একটা পরিপত্র জারি করছে তারা। তারপর আমরা যখন 14 জুলাই রাতে 10টা-11টায় যখন স্বঘোষিত রাজাকারের বাচ্চারা নিজেদেরকে রাজাকার বলে দাবি করছিল নিজেদের, এই নিউজটা যতটা কাভার হয়েছে, এর এগেনস্টে আমাদেরও একটা মিছিল হয়েছিল। যত আসছিস রাজাকার, এই মুহূর্তে বাংলা ছাড়, বা তাদের সমাগম থেকে আমাদের সমাগম কয়েক গুণ বেশি হয়েছিল। মিনিমাম 50,000-এর অধিক মানুষ ছিল। শাহবাগ থেকে খিলক্ষেত পুরো রাস্তাটা জ্যাম হয়ে গেছিলো, মানে মিছিলটা এত বড় ছিল। কিন্তু ওই মিছিলটা এত কাভার হয় নাই যতটা কাভার হয়েছে তুমি কে আমি কে, রাজাকার। যদি সাংবাদিকরা দুইটা মিছিলেই কাভার করতেন তাহলে দুই পক্ষের মানুষের উপস্থিতি বোঝা যেত, কিন্তু তারা সেটা করেনি। তো আরও কিছু ঘটনা ঘটছে শহীদ মিনারে, আপনারা ভিডিওগুলি দেখছেন, তাদের বক্তব্য। উমামা ফাতেমা আইসা, বামপন্থী ছাত্রনেত্রী, পচে যাওয়া বাম, ভাত পচে গেলে এত গন্ধ হয় না, বিরিয়ানি পচলে যেই গন্ধটা হয়, তারা হয়েছে ওই ধরনের রাজনীতিক। উনি এসে ঘোষণা দিচ্ছে যে আওয়ামী লীগের বিচারের আগে কোনো নির্বাচন না। এখন একটা কর্মসূচি ডাকলে তারা সাংবাদিকদের, মানে তাদের লোকের চেয়ে সাংবাদিকের সংখ্যা বেশি থাকে, তারা বড় বড় কথা বলে। এই হচ্ছে অবস্থা। তো আমার আরেকটা জিনিস, আমি খুব হতাশ হয়েছি যে
ওইখানে সব দল, রাজনৈতিক দলকে ইনভাইট করা হয়েছিল। হতাশ না, আমি অনেকটা কী বলবো, তাদের যে এত তাড়াতাড়ি পতনটা হবে এটা আমি আশা করি নাই। যাক, তাদের পতন শুরু হয়েছে, আমি কী বলবো, সারা বাংলাদেশের মানুষের মতো আমিও খুশি হয়েছি। সমস্ত রাজনৈতিক দলকে ইনভাইট করার পরেও শুধু নাগরিক কমিটি ছাড়া, নাগরিক কমিটি তাদেরই, আর কেউ উপস্থিত ছিল না, কোনো দলেই না। যদিও 17 দলের জাতীয় ঐক্য দেখলাম, যদিও বাংলাদেশের নিবন্ধিত দলের সংখ্যা প্রায় 52। তো আরেকটা জিনিস হচ্ছে যে তাদের যে সেদিন রাতেই আবার টকশোতে, খালেদ মহিউদ্দিনের টকশোতে হাসনাত আবদুল্লাহ যে মাস্তানি টাইপের ভাষায় কথা বলছে, এটা আমার ভালো লাগছে। এটা খালেদ মহিউদ্দিনের প্রাপ্য ছিল, কারণ উনিও চাটুকার সাংবাদিক। উনি ইউনুসের ইন্টারভিউ নেয়, তেল মারে। আরও সামনে অনেক নাটক দেখার অপেক্ষায় আছি আমরা। নাটকগুলি ক্রমান্বয়ে মঞ্চায়িত হবে, সেই পর্যন্ত আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং তাদেরকে বিতাড়িত করার জন্য প্রস্তুত হতে হবে। ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।